নমস্কার, দেখছেন বাংলা জাগো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। আজকে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে? সুপ্রিম কোর্ট বলছে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড নাকি অসাংবিধানিক। তৃণমূল কংগ্রেস বলছে না, সিপিএম বলছে না, কংগ্রেস বলছে না এবং আরো অনেক দল রয়েছে তারা বলছে না। সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত একদম সেই রায় দিচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে বিজেপি নাকি এই রায়ের বিরোধিতা করতে পারে এমনটা কিন্তু গুঞ্জন দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। কেন? যদি এই রায়ের সপক্ষে থাকতেই হয় তাহলে তারা অর্ডিন্যান্স জারি কেন করবে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই যাচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে ব্যাপারটাকে একটু আপনাদেরকে গুছিয়ে বলি। নির্বাচনী বন্ড হচ্ছে 2017-18 অর্থবর্ষ, যেখানে নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিল যে কোনো মানুষ বা যে কোনো সংস্থা অর্থাৎ শিল্পপতিদের সংস্থা তারা নাকি রাজনৈতিক দলকে চাঁদা দিতে পারবেন এবং তারা নিজেদের পরিচয় গোপন রেখে কাজটা করতে পারবেন। অর্থাৎ তারা কোনোভাবেই প্রকাশ্যান্ত আনবেন না তাদের নাম। অপরদিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট গতকাল কি বললো? সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে গত 5 বছরে প্রত্যেকটা সংস্থা বা ইন্ডিভিজুয়াল যদি কেউ কোনো রাজনৈতিক দল, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, তাদের যদি টাকা দিয়ে থাকে সেই তথ্য প্রকাশ্যে আনতেই হবে। অপরদিকে দাঁড়িয়ে এই রায়কে স্বাগত জানাচ্ছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস বলছে একদম ঠিক রায় দেওয়া হয়েছে, সিপিএম বলছে আমরাই তো এগিয়েছিলাম। বিজেপির কোথাও গিয়ে বক্তব্য হয়তো ভাটা পড়তে পারে বা ব্যাকফুটে খেলতে পারে বিজেপি, কারণ আর মাত্র কয়েক মাস পর লোকসভা নির্বাচন, তার আগেই হয়তো আবারও সুপ্রিম কোর্টের এই রায় হয়তো ভয়াবহ আকার ধারণ করতে পারে বিজেপির জন্য যদি টাকার অঙ্ক প্রকাশ্যান্তে গিয়ে কিছু হয়ে যায়। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই উঠছিল। তবে গতকাল ঠিক কি হয়েছিল সেই নিয়ে রইল একটি বিশেষ রিপোর্ট আপনাদের জন্য, দেখাবো আপনাদের। রাজনৈতিক দলগুলোর আয়ের অন্যতম উৎস ইলেকটোরাল বন্ড। সেই ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক বলে জানালো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে বৃহস্পতিবার 5 বিচারপতির সর্বসম্মতিতে বলা হয় রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে আর্থিক সাহায্য নাগরিকের তথ্যের অধিকার লঙ্ঘন করে। এই আইন অসাংবিধানিক। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সব মহল। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল মোদি জমানায় চালু ইলেকটোরাল বন্ড পদ্ধতি সংবিধানের 19-এর এ ধারার পরিপন্থী। এই ইলেকটোরাল বন্ড পদ্ধতি বন্ধ হওয়া উচিত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় চালু হওয়া ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক। ইলেকটোরাল বন্ড ভোটারদের মৌলিক অধিকার খর্ব করে। রাজনৈতিক দলগুলো ভারতের নির্বাচনী প্রক্রিয়ার অংশ, তাই তাদের সম্পর্কে সবকিছু জানার অধিকার রয়েছে সাধারণ ভোটারদের, কিন্তু তা হয় না। এটা বন্ধ হওয়া উচিত। কেন্দ্রীয় সলিসিটর জেনারেল গোপনীয়তার অধিকারের প্রসঙ্গ তুলে ইলেকটোরাল বন্ড বজায় রাখার পক্ষে সওয়াল করলেও তা অগ্রাহ্য করে সুপ্রিম কোর্ট। অভিযোগ ওঠে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে অনুদান দেওয়ার মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রবণতা থাকে অর্থ সাহায্যকারীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার। বারবার সেই অভিযোগ ওঠে। ইলেকটোরাল বন্ডে সবচেয়ে বেশি অনুদান দেয় বিভিন্ন কর্পোরেট সংস্থা, আর কালো টাকা সাদা করার অভিযোগও ওঠে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে কার্যত সেই কথারই মান্যতা পেল। সুপ্রিম কোর্ট আরও রায় দিয়েছে ব্যাংকগুলিকে ইলেকটোরাল বন্ড ইস্যু করা এখনই বন্ধ করতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত যা যা ইলেকটোরাল বন্ড ইস্যু করেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন আবার সেই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। গোপনীয়তার জন্য ইলেকটোরাল বন্ডের আড়ালে কোন রাজনৈতিক দলকে কোন সংস্থা কত টাকা চাঁদা দিচ্ছে তা এতদিন জানা যেত না। এবার সবটাই জানতে পারবে দেশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা দেখলেন গতকাল সুপ্রিম কোর্টের কি কি বিষয়ে কথা হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ঠিক কি বলেছিলেন। তবে সাধারণ মানুষ আমাদের প্রশ্ন যাচ্ছে, যদি আজকে সেই শিল্পপতি সংস্থাগুলো টাকা দিয়েই থাকে, সাধারণ মানুষের আগে 9-6 হয়েছে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করা হয়, আমাদের সঙ্গে রয়েছে অরিত্র সাহা, রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, সরজিৎ বসু রয়েছেন বিজেপির মুখপাত্র হিসেবে রয়েছেন আমাদের সঙ্গে, আজ রয়েছে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছে জিৎ সিংহ বামেদের মুখপাত্র, রয়েছে দীপ বিশ্বাস কথা বলবে বিজেপির তরফে, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি। নীলাদ্রিদা, আজকে আপনাকে দিয়ে শুরু করি, কারণ আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে একদিকে হয়তো যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে বিজেপি, অপরদিকে দাঁড়িয়ে এখন অব্দি শিওর নয়, কারণ বিজেপির অনেকের বক্তব্য তারা নাকি এই রায় সপক্ষে হতে পারে বা সুপ্রিম কোর্টের রায় মানতেই হবে, কোনো অর্থাৎ কোনো যাওয়ার জায়গা নেই। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই যে টাকার হিসাব নাকি প্রকাশ্যে আনতে হবে 6 মার্চের মধ্যে, কোথাও গিয়ে জনগণ বলছে তাহলে বিজেপি 9-6 করে থাকে, সেক্ষেত্রে নাকি বিপদে পড়তে পারে। সত্যি কি এরকম কিছু মনে হচ্ছে আপনার বর্তমানে? দেখুন, সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রাল বন্ডটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল
নির্বাচনে কালো টাকার ব্যবহারকে বন্ধ করতে। ইলেকট্রাল বন্ড আসার আগেও রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্যবসায়ীদের থেকে টাকা নিত, সেটা কালো টাকা ছিল, সেটা বন্ডের মাধ্যমে টাকা নেওয়ার এই প্রক্রিয়া শুরু হলো, যে জন্য আজ সেটা ট্র্যাক করা যাচ্ছে। 2 নম্বর কথা, 11,975 কোটি টাকা 2017-18 থেকে 22-23 অব্দি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো তুলেছে। সেই 11,975 কোটি টাকার মধ্যে 54% হচ্ছে বিজেপি, 9.3% হচ্ছে কংগ্রেস, 9.1% হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কংগ্রেস হচ্ছে জাতীয় দল, একটি আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট টাকা তুলেছে। 3 নম্বর কথা, বিজেপি যত টাকা ইলেকট্রালি তুলেছে বলে দেখিয়েছে তার 54% এই সময় হচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, আর তৃণমূল কংগ্রেস যত টাকা তুলেছে বলে দেখিয়েছে, মানে সরকারি তথ্য বলছে, তার 84% হচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। কিন্তু আজকে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস যত পরিমাণ টাকা তুলেছে, আজকে বারংবার বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বলে তোলামূলের সরকার বা তোলাবাদের সরকার। তাহলে কোথাও গিয়ে একটা মিম খুব ভাইরাল হয়েছে যে একদিকে হয়তো সুপ্রিম কোর্টের এই রায় তৃণমূল কংগ্রেসের যায় আসবে না, কারণ টাকা তো এরকম টাকা তুলে অভ্যস্ত, তারা তো এরকম ভাবে কোথাও গিয়ে টাকার হিসেব দিতে প্রচ্ছন্ন অর্থাৎ অভ্যস্ত নয়। সত্যি কি তাই ব্যাপারটা? না না, ওনাদের বক্তব্য যেটা একদম সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা সুপ্রিম কোর্টকেও মানছে না। আজকের দিনে নরেন্দ্র মোদী সরকার অর্ডিন্যান্স জারি করবে বলে এরকম একটা গুজব শোনা যাচ্ছে। এবার সেটা গুজবও হতে পারে, সেটা অরিজিনালও করতে পারে, কিন্তু এরা সুপ্রিম কোর্ট মানে না। কে কে টাকা দিয়েছে সেটা যদি আজকে সাধারণ সি ভোটারের সামনে আছে, তাহলে এদের অসুবিধা কি আছে? দাদা তো বললো 54% পুরো একদম পুরো হোয়াইট। যদি সে হোয়াইটই হয়ে থাকে তাহলে সেটার নামটা প্রকাশাতে সমস্যা কোথায়? হিসাবটা লোকের সামনে আসুক না। বেশ, আমি কাউন্টার নেব বিষয়। আমি চাই নামগুলো প্রকাশক, সমস্ত দলের ক্ষেত্রে প্রকাশক, বিশেষ করে পশ্চিমবঙ্গে সিএসসি কত টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসে সেটা সামনে আসুক। জিদ্দা, যদি খুব ভুল না হয় বারংবার কিন্তু বামেদের সময় আমি জানি না এরকম কোনো প্রকল্প, বা আমি প্রকল্পই বলবো, কারণ আজকে 17-18 অর্থবর্ষ নরেন্দ্র মোদী সরকার বলছে যে কোথাও গিয়ে নাকি রাজনৈতিক স্বার্থে নয়, কোথাও কি রাজনৈতিক দলের নাকি চাঙ্গা করতে নাকি এরকম একটা কিছু করা হয়েছিল। অপরদিকে দাঁড়িয়ে নাকি আজকে প্রায় 6 বছর পর আমরা কি দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্ট বলছে সংবিধান বিরোধী এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বিরোধী, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে বারংবার নাকি কোথাও গিয়ে যে মানুষের যে অধিকার, অর্থাৎ আমরা জানি যে এক দেশ এবং এই যে এক দেশ এক নির্বাচন নিয়ে বিজেপি এত লড়ে, সেখান থেকে সংবিধান বলছে এক মানুষ এক ভোট। সেখান থেকে দাঁড়িয়ে গরিবের ভোট সমান, বড় লোকের ভোট সমান, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বলছে হয়তো টাকা দিয়ে আজকে শিল্পপতি সংস্থাগুলো এই ভোট কিনে নিতে পারে। সত্যি কি তাই হতে পারে? দেখুন, বামপন্থীদের স্ট্যান্ড বরাবরই ক্লিয়ার। আমাদের ঘর ভরে রয়েছে তোমাদের ঘরে ঘরে, মানে আমাদের ভাড়ার ভরে রয়েছে তোমাদের ঘরে ঘরে। তো আমাদের ভাড়া সবসময় সাধারণ মানুষের ঘরে ঘরে থেকেই ভরে থাকে, কৌটো নাচিয়ে ভরে থাকে, কোনো রকম ইলেকট্রাল বন্ডের প্রয়োজন পড়ে না। আর এই আইনটি যখন পাস করানো হচ্ছিল সংসদেতে, বর্তমান আমাদের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি বিশাল তর্ক করেছিলেন প্রয়াত অরুণ জেটলির সাথে, যে এই বন্ড কালো টাকাকে আরো বেশি, মানে সঠিক পথে কালো টাকাকে, মানে একদম সরকারিভাবে কালো টাকা কিভাবে আসতে পারে রাজনৈতিক দলের কাছে, সেই পথ একদম মানে সুমসৃণ করে দিচ্ছে। আরেকটা তথ্য বলবো, সেটা হচ্ছে আমরা সাধুবাদ জানাতে চাই দুটি এনজিও সংস্থাকে, যারা সিপিআইএম এর সাথে একসাথে বলা চলে এইটার এগেনস্টে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিল, এবং আজকের ডেটে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল যে ভারতবর্ষে যদি ওই এতগুলো আসন নিয়ে লোকসভাতে বসে আইন পাল্টানো যায়, তাহলে আমাদের সুপ্রিম কোর্টও পারে সেই আইনকে কিভাবে বদলে দিয়ে দেওয়া যায়, সেই কালো আইনকে কিভাবে ধ্বংস করা যায়। একেবারেই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, ঠিক যেমন স্বাগত জানিয়েছিলাম সুপ্রিম কোর্টের রাম মন্দির প্রতিষ্ঠার রায়কে, আমার মনে হয় আমার সিপিএম এর বন্ধু সেটাকেও স্বাগত জানাই। আমি আসবো দীপদা, আজকে জনগণ জানতে চায় হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের কোনো সমস্যা নেই, সিপিএম এর নেই, কংগ্রেসের নেই, বিজেপির নাকি সমস্যা হতে পারে, কারণ বারংবার একাধিক ক্ষেত্রে আপনারাই বলেছেন যেখানে সংসদের বুকে দাঁড়িয়ে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদ তার বিরুদ্ধে বলেছেন বারংবার শিল্পপতির কাছ থেকে টাকা নিয়ে অনেক সুবিধা পাইয়ে প্রশ্ন করিয়ে দেওয়ার জন্য। সেই প্রশ্নের বদলে আজকে যদি বিজেপির তরফ থেকে যদি এরকম বারংবার অর্ডিন্যান্স জারির কথা বলা হয়, সেখানে দাঁড়িয়ে আপনি পার্সোনালি কি মনে করছেন, দল কি সপক্ষে নাকি দলের বিপক্ষে? দেখুন, বিজেপি কোথাও বলেনি, কেন্দ্রীয় সরকার কোথাও বলেনি যে আমরা সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করছি। প্রথম প্রসঙ্গ কিন্তু এটাই। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আসছে, 2017-18 অর্থবর্ষের আগে যেটা হতো,
ক্যাশ, বিপুল পরিমাণে অর্থ আমরা দেখতাম নির্বাচনের আগে উদ্ধার হচ্ছে, কয়েকশো কোটি টাকা, 200 কোটি 400 কোটি কংগ্রেসের ঘর থেকে উদ্ধার হচ্ছে। সেই যে টাকাটা, সেটা কিভাবে ইনকাম হচ্ছে, তার উৎস কোথায়, আমরা কিন্তু কেউ জানতাম না। সেই টাকাটা কিন্তু নির্বাচনী ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল। 2018-র পরে যেটা অরুণ জেটলি করেছিলেন সেটা হচ্ছে যে এই টাকাটা, যেটা কোনো সংস্থা যদি মনে করে, কোনো কর্পোরেট, কোনো ব্যক্তি যদি মনে করে থাকেন যে টাকাটা আমি কোনো আমার পছন্দের কোনো রাজনৈতিক দলকে দিতে চাই, তাহলে কিন্তু সেই টাকাটা তাকে ব্যাংকে রাখতে হবে। এসবিআই একমাত্র পারে এই বন্ডগুলোকে ইস্যু করতে। সমস্ত ডেটা এসবিআইয়ের কাছে আছে, এসবিআইয়ের কাছে ডেটা চাওয়া হয়েছে। দেখুন, যে সিপিএম কংগ্রেস যারা বলে যে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির বি টিম, আজকে দেখুন নির্বাচন কমিশন কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েছে। তারা কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েছে। নির্বাচন কমিশন যেখানে রায়কে স্বাগত জানাচ্ছে, সেই রায়কে কি করে এরা চাপিয়ে দিতে পারে যে বিজেপি এর বিরুদ্ধে অধ্যাদেশ আনবে? প্রথম কথা, এটা আমি সম্পূর্ণ নস্যাৎ করছি। আরেকটা আমি আসবো আরো শোয়ের অনেক জায়গা বাকি আছে। কৌশিকদা, আজকে তৃণমূল কংগ্রেসের আপনারা বারংবার বলছে, কোথাও গিয়ে অরিত্রিক্তকে বললো যে কোথাও গিয়ে নাকি বারংবার এত দুর্নীতি নিয়ে কথা হয় এবং বাংলার বুকে নাকি দুর্নীতি কম হয়নি। আজকে চাকরি নিয়োগ দুর্নীতি হতে পারে, শিক্ষক নিয়োগ দুর্নীতি হতে পারে। আজকে অনেকের বাড়ি তারা খাটের তলা থেকে নাকি লাখ লাখ টাকা পাওয়া যায়। সেখান থেকে দাঁড়িয়ে এই হিসেবগুলো যখন সামনে আনতে পারে না, অপরদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি করে খুশি হয় সুপ্রিম কোর্টের এই রায়তে? প্রথমেই সুপ্রিম কোর্টকে সাধুবাদ জানাই এরকম একটা দৃষ্টান্তমূলক রায় আনবার জন্য। তার কারণ বিজেপি এতদিন প্রত্যেকটা রাজনৈতিক দলকে চোর চোর বলে গেছে, আর দেশের সবচেয়ে বড় ডাকাত দলটার নাম হলো বিজেপি। কারণ ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি যদি কোনো পার্টির কোষাগার ভর্তি হয়ে থাকে, সেই পার্টিটার নাম হলো বিজেপি, এবং তারা অর্ধেকেরও বেশি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছে। এবং 2017-18 সালে তারা এমন কায়দা তৈরি করেছিল যে যারা ইলেকট্রাল বন্ডে টাকা রাখবে তারা সম্পূর্ণভাবে কত টাকা রাখছে এবং তারা কে টাকাটা জমা দিচ্ছে তার নাম সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। এটা তথ্য জানার অধিকার আইন থেকে বঞ্চিত করার মতো এটা পরিস্থিতি। আজকে সুপ্রিম কোর্টকে সাধুবাদ জানানো দরকার এই কারণেই যে আজকে দেশকে স্বচ্ছ করবার জন্য আগে এই বিজেপি পার্টির মুখোশটাকে খুলে ফেলা দরকার। কিন্তু আজকে আমি আসবো, আমি কাউন্টার নেবো। আজকে জনগণ ভাবছে, তারা যখন ভোট দিচ্ছে তারা জানতে পারছে না কারা টাকা দিচ্ছে, কাদের জন্য আজকে সেই ভোটটা হচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে সে তৃণমূলকে ভোট দিক, সিপিএম কে ভোট দিক, বিজেপি কে ভোট দিক, তা সত্ত্বেও হয়তো বারংবার দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির মূলে হয়তো আজকে নরেন্দ্র মোদীর এই প্রকল্প থাকতে পারে বা বাংলার বিভিন্ন প্রকল্প থাকতে পারে। সেটা জনগণ বিচার করছে না, সেটা বিচার করছে আদালত। তা সত্ত্বেও এই প্রশ্ন থেকে যায় আজকে। সরজিৎ দা, জনগণ জানতে চাই যে এত পরিমাণ টাকা নাকি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়, আপনারা বারংবার বলেছেন কংগ্রেসের সময় কি হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কি নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত হয়েছিল? একদম তাই। স্বাধীনতার পর থেকে প্রায় 50 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল, প্রায় 50 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল এবং যেভাবে এইভাবে শিল্পপতিদের থেকে টাকা তুলেছিল, সেই কালো টাকাটাকে আটকাবার জন্য নরেন্দ্র মোদী সরকার এই ইলেকট্রাল বন্ডের প্রচলন করে। এবং আমরা জানি যে এটা শুধুমাত্র বিজেপি নয়, যে বিজেপির মুখোশ তা নয়, যে আঞ্চলিক দলগুলো বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে প্রত্যেকেই শিল্পপতিদের থেকে এইভাবে টাকা তুলেছে। তার কারণ তাদের হয়তো পার্সেন্টেজ কম, এটা একটা অল ইন্ডিয়া পার্টি, এটা হয়তো পার্সেন্টেজ এমনই পার্সেন্টেজ বেশি যে যাদের নাম যারা টাকাটা দিয়েছে তাদের বলতে ভয় পাচ্ছে না। একদমই না। আদানি আম্বানি এখানে গোয়েঙ্কা কি করেছে? আম্বানি বাবা বলুন না, কি করেছে? আদানি আম্বানি তৃণমূল কেন গোয়েঙ্কার থেকে কত নিয়েছে প্রকাশ করছে না? এরা তৃণমূল কেন প্রকাশ? জয় শ্রীরাম করতে পারবে থেকে কত নিয়েছে? অন্য কোনো উন্নয়নমূলক কথা এরা বলতে পারবে না। শুধু আমাদের উন্নয়ন আপনারা আটকে দিয়েছে। অযোধ্যা এই বলছে আমরা আঞ্চলিক দল, আবার বলছে আমরা উন্নয়ন আটকে দিয়েছি। দিয়েছেন আপনারা, জনগণ হাসছে। আজকে বারংবার নাকি বলা হয় বাংলায় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, অপরদিকে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস উন্নয়নের কথা বলছে, আমারও হাসি পাচ্ছে। দেখুন, এখানে শিক্ষা বিক্রি হয়ে গেছে, এখন শিক্ষামন্ত্রী জেলে, এখানে চাকরি বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী তিনি দেখা যাচ্ছে তিনি নিজে বলছেন আমার চিকিৎসা পিজি করতে পারলো না, ঠিক আছে। আমরা দেখলাম যে এই রাজ্যে দাঁড়িয়ে সেখানে খাদ্যমন্ত্রী তিনি খাদ্য চুরি করছেন। আমি একটা প্রসঙ্গ তুলতে চাই, লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানিটা একটা ভুয়ো কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার মাথার উপরে রয়েছে, সেই লিপস অ্যান্ড বাউন্সকে সেই কোম্পানিকে ফর্ম করে কৌশিকদার কাউন্টার প্রথমেই বলি, ওর বলা হলো কৌশিকদা লিপস অ্যান্ড বাউন্সের কথা উঠছে, এই কাউন্টার নিতে যাবে তৃণমূল কংগ্রেসে। প্রথমেই বলি এই যে রায়টা হয়েছে, এই রায়টাকে সাধুবাদ জানিয়েছে বিজেপি বাদে প্রত্যেকটা রাজনৈতিক দল। আজকে বিজেপিও জানিয়েছে, বিজেপি সাধুবাদ জানায়নি কেন? বন্ডের মাধ্যমে তৃণমূলকে কেন গণমাধ্যমে পরিষ্কার বলেনি সুপ্রিম কোর্টে আজ এটা কয়লা বছরের টাকা নেই,
বছরের টাকা মাধ্যমে আজকে রেল থেকে দেশের অরণ্য ফান্ডে নিয়েছে, দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করতে। আমি আসবো আমি একটু জনগণের বক্তব্য শুনবো। আজকে তৃণমূল কংগ্রেস হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কেউ ধোয়া তুলসী পাতা নয়। আলটিমেটলি ভোট আসলেই সবাই আসে, ভোট চলে গেলেই সবাই চলে যায়। জনগণ টেলিভিশনের পর্দায় বুঝতে পারছে। আর দাদা বারংবার এই যে অধ্যাদেশ জারি করতে পারে বিজেপি, বা কোথাও গিয়ে কি মনে হচ্ছে আজকে যেই প্রকল্প নিয়ে নরেন্দ্র মোদী সরকার 17-18 অর্থবর্ষে এসেছিল, অপরদিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য, মানতেই হবে, সেখান থেকে দাঁড়িয়ে একদম সঠিক রায়। সুপ্রিম কোর্টের রায় একদম সঠিক, তার কারণ সুপ্রিম কোর্ট এটা বলেছে অসাংবিধানিক। বিজেপির বন্ধুদের আমি একটা কথা শুধু বলতে চাই যে এই ইলেকট্রাল বন্ড অবশ্যই আরটিআই হওয়া উচিত, কিন্তু বিজেপি এটা করেনি কেন? তার উত্তরটা আমার যেটা মনে হয়েছে যে বিগত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার শিল্পপতিরা যে ঋণ নিয়েছিল তার জন্য 15 লক্ষ কোটি টাকা এই নরেন্দ্র মোদী সরকার ঋণ মুকুব করে দিয়েছে। এটাও তো হতে পারে যে ঘুরপথে সেই টাকা বিজেপির ইলেকট্রাল বন্ডে জমা পড়েছে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আসবো, জনগণের কথা কতটা সত্যি বলে মনে হচ্ছে, বা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তারা একদম ঠিক তথ্যটা জেনেই বলছে? আমি তো প্রথমেই রায়কে স্বাগত জানিয়েছি, ওনার বক্তব্যকে আমি স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় এটা এভাবে দেখা উচিত, যেসব সংস্থাগুলি সরকারি বরাত পেয়েছে, যেমন পশ্চিমবঙ্গে সিইএসসির মাসুল, বিদ্যুতের মাসুল অন্য রাজ্যের থেকে অনেক বেশি। আমাদের দেখা উচিত সিইএসসি কি শাসক দলকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কত টাকা দিয়েছে। একইভাবে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইলেকট্রাল বন্ড যদি এতটাই খারাপ হয়, তৃণমূল কংগ্রেস 2022-23-এর ফিগারটা বলিনি, 95% টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিয়েছে। নীলাদ্রি রায়, আপনি এই ফিগারে বলছেন 2022-23, একটু আপনাকে জানিয়ে রাখি আজকে যেই পরিমাণ অর্থ বা যেই পরিমাণ হিসাব সুপ্রিম কোর্ট প্রকাশ করছে, কোনো তৃণমূল কংগ্রেসের দল নয়, সিপিএম নয়, বিজেপি নয়, সুপ্রিম কোর্ট প্রকাশ করছে 2022-23 অর্থবর্ষে, জনগণ আপনারা জেনে রাখুন, 1200 কোটি টাকার ওপর নাকি যেই আয়, অপরদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার বলছে 350 কোটি। তাহলে কি মনে হচ্ছে? দেখুন, একটা তথ্য আপনাকে দিই, ডায়মন্ড হারবারেতে একখানা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানি রয়েছে। সেই কোম্পানি এই অর্থবর্ষেতে 40 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিয়েছে। কেন? কিছুদিন আগে সেই কারখানাতে, সেই কোম্পানির কারখানা ভাঙচুর করা হয়েছিল। তাই তোলাবাজিকে উস্কানি দিয়েছে এই ইলেকট্রাল বন্ড। সাধুবাদ একটা সময় জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের 95% নয়, 22-23 অর্থবর্ষে 98% টাকা এসছে ইলেকট্রাল বন্ড। আসবে বিষয় ছোট করে প্রত্যেকে আমি উত্তর নেব। কৌশিকদা, আজকে বারংবার একটা প্রশ্ন দেখা দিচ্ছে, শুধুমাত্র আজকে বিজেপিকে যদি আমরা কালিমালিপ্ত করার চেষ্টাও করে থাকি তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ আজকে এই যে প্রকল্প নরেন্দ্র মোদী সরকার এসেছিল, সেখান থেকে দাঁড়িয়ে যদি নাম প্রকাশ না করা যায়, তারা কিন্তু রাজ্যের শাসক দল অনেকটা সুবিধা পেয়েছে। আপনারা কি এটা অস্বীকার করতে পারবেন? না, আমাদের সুবিধা অসুবিধার কিছু ব্যাপার নেই, আমরা তো সাধুবাদ জানিয়েছি। আমাদেরকে কে টাকা দিয়েছে আমরা স্বচ্ছভাবে পরিষ্কারভাবে বলে দেবো। আমাদের তৃণমূল পুরো স্বচ্ছভাবে একদম। বাংলা জনগণ কি দেখছে? বাংলা জনগণ দেখছে তৃণমূল পুরো স্বচ্ছ। বাংলা সরকার কি পুরো স্বচ্ছ? জনগণের মনে প্রশ্ন যাচ্ছে, বাংলা সরকার কি পুরো স্বচ্ছ? বাংলা সরকার পুরো স্বচ্ছ? তুমি উত্তর দেবে না আমি উত্তর দেবো? উত্তর তো জনগণ দিচ্ছে। জনগণ তো উত্তর ভোটের মাধ্যমে দিচ্ছে। তৃণমূলকে বারবার জেতাচ্ছে, প্রতিবার জেতাচ্ছে, পঞ্চায়েতে জিতছে, বিধানসভায় জিতছে, লোকসভায় সব জায়গায় কি করে জিতছে? তৃণমূল জিতছে, ভোটের মাধ্যমে জিতছে। নির্বাচন কমিশন ভোট করায়, তৃণমূল কংগ্রেস তো ভোট করে না, নির্বাচন কমিশন ভোট করায়, নিরপেক্ষ সংস্থা। আমি বিশ্বাস শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল এরা তো ভোটটা করে। আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় ভোট চুরি হয়েছে। আর যারা, আমরা তো দেখলাম ভোটের সময় কিভাবে তৃণমূল কংগ্রেস টাকা বিলি করেছে। আমরা তো কোথাও বিজেপিকে দেখিনি। প্রতিটা ইলেকশনে যেভাবে দেখবেন সারা শহরটাকে এরা ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে ভরিয়ে দেয়, এই টাকা কোত্থেকে আসে? এই প্রশ্নটা দিতে হবে। মমতা ব্যানার্জি 35টা প্লট, কোত্থেকে এসছে টাকা? অমিত শাহ যখন কলকাতা আসে, গোটা কলকাতা শহর জুড়ে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে ছবি লাগানো হয়, সেই টাকাটা কোথা থেকে আসে? সারা সেই টাকাটা কোথা থেকে আসে? 17 সময় প্রত্যেকটা পার্টি ফেস্টুন লাগায়। তোমাদের টাকা দিলে তারা কলকাতায় আসে, এত দরকার পড়বে না। বেশ তৃণমূলের টাকা দরকার নেই, বিজেপির টাকা দরকার নেই, সবাই সাধুপুরুষ, যত দোষ বামেদের, তাই তো? এ তো বোঝাই যাচ্ছে যে টাকা নিয়ে তছরূপ করে তারা আবার গলাবাজি করছে। একমাত্র বামপন্থীরা ইলেকট্রাল, সারা ভারতবর্ষে একমাত্র দল সিপিআইএম যে
ইলেকট্রাল বন্ডে একটা টাকা নেয়নি, তার কারণ আমরা জানি মানুষের ভোট নেব, মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা হাত পেতে নিয়ে কৌটো নাচিয়ে আমরা ইলেকশন লড়বো। বামেরা তো রাস্তায় দাঁড়িয়ে অনেক কথা বলে, বামেরা কি আদৌ তো তাই করেন? যেটা কি মনে হচ্ছে? না, বামেদের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কারণ যে দুর্নীতি আমরা তৃণমূল সরকারের গত 14 বছরে বা 13 বছরের সামনে এসছে, বামেদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু এইরকম দুর্নীতি সামনে আসেনি। অন্তত দুর্নীতি তারা লুকোতে সফল হয়েছে, এইটুকু বলতে হবে, মানে সামনে আসেনি। এরা হয়তো অনেক ট্রান্সপারেন্ট, দুর্নীতিটা অনেক ট্রান্সপারেন্টলি করছে, কিন্তু সেটা কথা নয়। আমার আজকের প্রসঙ্গ হচ্ছে ইলেকট্রাল বন্ড। আমার তৃণমূলের বন্ধু বললেন ইলেকট্রাল বন্ড হচ্ছে দুর্নীতি। আমার প্রশ্ন সেখানে, আমার সিপিএম এর বন্ধু একটু ভুল তথ্য দিয়েছেন, ওটা 98 নয় 97% টাকা 2022-23 তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এসছে। আমি যেটা দাবি জানাচ্ছি, কারা কারা টাকা দিয়েছে সেটা প্রকাশ করুক তৃণমূল কংগ্রেস, এবং আমরা দেখি যারা যারা টাকা দিয়েছে তারা কোনো সুযোগ সুবিধা সরকারের থেকে পেয়েছে কিনা। তাই এরকম ব্যাপার একদমই তাই। বিভিন্ন শিল্পপতি যারা এখান থেকে পশ্চিমবাংলা থেকে বিভিন্ন সুবিধা পেয়েছে সরকারের থেকে, সেটা সরকার প্রকাশ করুক, তাহলেই বেরিয়ে যাবে ইলেকট্রিক্যাল বন্ডে কত টাকা তুলেছে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস। অরিত্র কোথাও গিয়ে মনে হচ্ছে যে অর্ডিন্যান্স জারি করতেই পারে বিজেপি সরকার, কারণ বারংবার তাদের তরফ থেকে কিন্তু এখন অব্দি কোনো অফিসিয়াল পোস্টও করা হচ্ছে না। প্রত্যেকটা দল যদি এক্স হ্যান্ডেল একটুখানি স্টক করেই দেখা যায়, আজকালকার ভাষায় স্টক করা বলে, স্টক করলেও কিন্তু প্রত্যেকে এই নিয়ে অনেক কথা বলছে, বিজেপি নাকি একটা কথা বলছে না। না, তুমি মনে করে দেখো, কোভিডের সময় মনে করো পিএম কেয়ার ফান্ড, এরকম একটা খুব কথা বলেছিল। পিএম কেয়ার ফান্ডে লোক মানে ভারতবর্ষের সকল নাগরিকরা ওখানে টাকা জমা দিয়েছিল, সেই টাকার হিসাব কোথায় বিজেপি এখনো দিতে পারেনি। তোমরা দাও না, আমরা তো বলছি আজকে ইলেকট্রাল বন্ডে কোর্টে যাক, কোর্টে গিয়ে এরা বলে 13ই মার্চে ওয়েবসাইটে দেখা যাবে কোন দল কত। না, এরা যত এই যে বিজেপির প্রতিনিধিরা বলছে কোর্টে যাওয়ার কথা, ওরা যদি সৎ হবে কোর্টে যেতে হবে কেন? ওরা শ্বেতপত্র তো বলছে, কোর্টই তো বলছে পিএম কারের টাকার কোনো শ্বেতপত্র পরিষ্কার করুন না, কোর্টে নেই, পুরোপুরি করে নেই। দিচ্ছ না কেন? কোর্ট বলেছে জনগণের মনে এই প্রশ্নই যাচ্ছে আজকে বারংবার, যখন তারা ভোট দিতে যাচ্ছে। আজকে নাকি সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে যে বিভিন্ন শিল্পপতি সংস্থা তারা নাকি প্রভাব খাটাতে পারে জনগণের এই ভোটে, এবং সেটা সব থেকে কথা তাৎপর্যপূর্ণ বিষয়, সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বিরোধী। যদি সেই বিরোধী হয় তাহলে সেখান থেকে দাঁড়িয়ে 2019 সালের এপ্রিল মাসে যখন একবার স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, অন্তর্বর্তী স্থগিতাদেশ, তারপরেও কেন এই বন্ড নিয়ে এত কথা উঠছে? এবং বর্তমানে বিজেপি, শুধুমাত্র বিজেপি বলেই হবে না, কারণ আজকে দেশে শুধুমাত্র একটা পার্টি নেই, বিজেপি আছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, প্রত্যেকের রাজনৈতিক দল। তারা কি তাহলে সেই শ্বেতপত্র বা যদি সেই একদম স্পষ্ট হিসাব, যদি সেখানে কোনো রকম কালোবাজারির কোনো কথা না উঠে আসে, তাহলে স্বচ্ছ হিসাব কি তারা প্রকাশ করতে পারবে? এই নিয়ে কিন্তু জনগণের মনে একাধিক প্রশ্ন জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জগৎ।